এটা হচ্ছে রুল ছিল আমাদের, তাই না? তবে এখানে আরেকটা রুল ছিল, যদি এখানে সে বা উইল সে থাকে তাহলে কোনো পরিবর্তন কিন্তু হবে না। আচ্ছা, তাহলে প্রথমটা আমাকে একটু একটু বলো, হচ্ছে একটু খুঁজে বের করি। নাফিসা, তুমি প্রথমটা কি করেছো? আচ্ছা মাওয়া, তোমার জন্য রিপিট করছি, কিন্তু মাওয়া বুঝতে পারে না, হ্যাঁ, যেহেতু ওর অনেকগুলো ভুল হয়েছে। সো আমি ওর উদ্দেশ্যে এটা ঠিক করছি। মাওয়া খুব ভালো করে বুঝো, বলো দেখি কি হবে। নাফিসা, নাফিসা বলো বাবা। রহিম said to করিম আই লাইক ইউ। আচ্ছা সাবিহা বলো, এটা কি করেছো সাবিহা? সাবিহা শুনতে পাচ্ছ বলো? কি তোমরা কথা শুনছো না নাকি বাবা? হ্যাঁ বলো। Rahim said, Rahim told to Karim he আচ্ছা একটু দাঁড়াও। liked me. আচ্ছা দেখো, রহিম টোল্ড করিম, এরপর দ্যাট আসবে মাওয়া। এবার দেখো তো বাবা, এই আইটা কে বলো তো মাওয়া? এই যে আই লাইক ইউ, এর মানে দেখো এখানে ব্র্যাকেটে একটা সেন্টেন্স আছে, তার মানে এই দুইজনের কথোপকথন হচ্ছে এর মধ্যে। আইটা কিন্তু আমি না, বা আইটা তুমি না। আইটা কে বলতেছে দেখো তো, যে রহিম সেড টু করিম, রহিম করিমকে বললো আমি তোমাকে পছন্দ করি। তাহলে কার কথা বলো তো এটা? Rahim. রহিমের কথা। তাহলে এখানে রহিমের প্রিপোজিশন, সরি, প্রোনাউন কি বলো দেখি? এখানে প্রোনাউনটা কি হতে পারে? নামের পরিবর্তে কি বসাবো? হি বলো। হি। He liked. হ্যাঁ, হি লাইকড, তারপরে কি হবে বলো দেখি? হি লাইক ইউটা কে বলো তো বাবা? ইউটা, Karim. ইউটা হচ্ছে করিম। তাহলে কি বলছে? আমি তোমাকে তাহলে সে তাকে পছন্দ করে, তাহলে কি হবে? হি লাইক হিম হয়ে যাবে। এই যে দেখো, এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা দেখো, এটা অনেকে বুঝতে পারো না, তার মানে এখানে সাবজেক্ট এবং অবজেক্টটা কিন্তু ফলো করবে এই দুইটাকে। তার মানে এখানে যদি রহিম টোল্ড করিম দ্যাট, এখানে যদি আমি সিম্পল লিখি, ধরো রহিম, আচ্ছা রহিম লাইকড করিম, আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম করিম। তাহলে আসলে ঘটনাটা কি হচ্ছে? হিটা হচ্ছে রহিম, তাহলে হি লাইকড হিম। আচ্ছা এটা বোঝনি আর কেউ আছো বাবা? এটা বোঝো না এমন আর কেউ আছো? আচ্ছা সবাই বুঝতে পেরেছো। নাম্বার 2 দেখো, শি সেইড টু মি, যদি এমন হয় শি সেইড টু মি ইউ আর মাই ফ্রেন্ড। আচ্ছা এটা বলো তো ফাহিম, বলো এখানে ইউটা কে বাবা? ইউটা কে আসলে? ইউ স্যার ইউটা মি মানে মি। আই। হ্যাঁ আই হবে। এখানে অনেকে ভুল করতে, তাহলে এটা বলো তো কি করেছো? শি, She told me that ওকে, I am her only friend. আই এম হবে না, তাহলে কি কোন টেন্স হবে দেখো দিনি? আই, ভালো করে দেখো। She told me that হ্যাঁ হ্যাঁ sir, I was her friend. আই ওয়াজ হার ফ্রেন্ড, তাহলে আই ওয়াজ এখানে হার ফ্রেন্ড। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এটাকে আরেকটু বোঝাচ্ছি ভেঙে, সবাই একটু খেয়াল, এই যা, এটা কি হলো? আচ্ছা মাওয়া ভালো করে দেখো, এখানে আইটাকে দেখো, হি সেইড টু মি, সে আমাকে বলল যে তুমি আমার বন্ধু। তাহলে তুমিটা এখানে এই আমিটা তুমি, এই যে ইউটা, তার মানে আমাকে বললো যে তুমি আমার বন্ধু। তাহলে আই এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই জন্য আই ওয়াজ তার বন্ধু, তাহলে হার ফ্রেন্ড। আই ওয়াজ হার ফ্রেন্ড। এই হারটা কেন? এই যে মাইটা হার হয়ে যাবে যেহেতু শি আছে এখানে। আচ্ছা এটা কি বুঝতে পেরেছো? মাওয়া কি বুঝেছো? এটা ধরতে পেরেছো? আমি ওকে ডাকছি বারবার যেহেতু ওর সব ভুল হয়েছে এগুলা। মাওয়া বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওই যে রেজাল্ট হয়, তার মানে আই ওয়াজ হার ফ্রেন্ড, এটা এরকম হবে, তাই না? নিহাল বলো নাম্বার 3টা কি করেছো? দ্য টিচার, একটু বুঝাই নতুন লেসনে যাই, বলো দ্য টিচার টোল্ড মি দ্যাট, বলো নিহাল। নিহাল কি নাই? আচ্ছা তো মাওয়া বলো দেখি, এটা কি করেছো? দ্য টিচার বলো এবার, told the boy that, হ্যাঁ হ্যাঁ বলো নিহাল বলো। The teacher, The teacher, the boy that that he was doing his work. bah, he was doing his work. Thank you. He was doing his work. আচ্ছা একটু যাচ্ছি মাওয়া, মাওয়া তোমার কাছে আবার ফিরছি, বলো দেখি এখানে এই যে ইউটা কে বলো তো বাবা? মাওয়া ইউ, ইউটা কে বলো তো? Boy. হ্যাঁ আচ্ছা, কে যুক্ত হচ্ছে না বাবা? আচ্ছা এই মানে বুঝলাম না কিছু, তাও তো এই প্রতিদিন এই যে লিঙ্ক দিই কিন্তু এর লিঙ্ক পায় না কেন, আমি বুঝি না গ্রুপে।
এগুলো তো আসলে বেশ টাইম চলে যায়। তো গ্রুপে তো দিছি লিঙ্ক, দাও তো একটু। আচ্ছা বলো এবার বাবা, ইউটা কে বললে বাবা? Boy. হ্যাঁ, ইউটা হচ্ছে দা বয়। এই কারণে এখানে ইউ রাখা যাবে না, কিন্তু ইউ এর পরিবর্তে কি রাখতে হবে তাহলে? এই যে হি, এই দা বয় হয়ে গেছে হি ওয়াজ ডুইং হিজ ওয়ার্ক। যেহেতু ইউর ওয়ার্ক আছে তখন হিজ ওয়ার্ক হয়ে যাবে। বুঝতে পেরেছো এটা মামা, কি বুঝেছো এটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আসো 4 নম্বরটা দেখো, একটু খেয়াল করি আমরা সবাই। হ্যাঁ, আচ্ছা 4 নম্বরটা বলো হচ্ছে, আরাফাত বলো যে কি করেছো বাবা। মাই মাদার সেই, বলো এটা তুমি বলো। মাই মাদার, Mother told me মাদার টোল্ড মি দ্যাট, হ্যাঁ বলো, that I would eat rice. I would eat rice. Exactly. I would eat rice. এই যে দেখো, ভালো করে দেখো, মিটা আমাকে বলতেছে, মা আমাকে বলছে যে তুমি ভাত খাবে, তাহলে এখানে উইল থাকলে আমরা উড দিয়ে দেবো, এই কারণে ইউটা আই হয়ে গেছে। এই জায়গাটুকুর মধ্যে মেন খেলা, এইটুকু যদি ঠিক হয় তাহলে তোমার সেন্টেন্স ঠিক, না হলে ভুল হয়ে গেল। আচ্ছা, দ্য গার্ল সেড টু হার সিস্টার আই এম রিডিং আ বুক। আচ্ছা, এটা আমাকে একটু সিরাজু মনির বলো তো কি হতে পারে। দ্য গার্ল, বলো বলো, দ্য গার্ল, The girl হ্যাঁ told হ্যাঁ to হ্যাঁ her sister হ্যাঁ দ্যাট, তারপর বলো এটা আইটা কে বলো তো বাবা। এই যে দেখো, আই এম রিডিং আ বুক, তাহলে দ্য গার্ল, এই মেয়েটাই বলতেছে, কাকে বলছে? তার বোনকে বলছে আমি একটি বই পড়ছি। তাহলে আইটা কে এখানে বলো তো সিরাজুম, আইটা কে? তুমি কি ধরতে পারছো এটা? আইটা কে বলো? এই যে দ্য গার্ল, এই দ্য গার্লই হচ্ছে আই। এই মেয়েটাই বলছে তার বোনকে যে আমি বই পড়ছি, তাহলে আই এর পরিবর্তে কি হয়ে যাবে এখানে বলো? এটা শি হয়ে যাবে। এই যে দেখো, শি, শি হয়ে যাবে। এবং বলো দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কোন টেন্সে পরিবর্তন করতে he হবে? is reading a book. ইজ হবে না, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে কি হবে? শি ওয়াজ রিডিং আ বুক। এই যে দেখো, রিডিং আ বুক, এই যে শি ওয়াজ রিডিং আ বুক। বুঝতে পারছো এটা? ক্লিয়ার হয়েছো? Yes, sir. আচ্ছা সবাই Yes. খেয়াল করো, এই যে দা গার্ল টোল্ড, এই দা গার্ল মানে কি? মেয়েটি, মেয়েটি তার বোনকে বলতেছে কি আমি একটি বই পড়ছি। এবং আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে পাস্ট কন্টিনিউয়াস রূপান্তর করতে হয়, তাহলে এখানে আইটা শি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এইটুকু কিন্তু মাথায় তোমাকে রাখতেই হবে। আচ্ছা নেক্সট ওয়ান কি আছে? ফাদার সেড টু মি ইউ উইল গো টু স্কুল। আচ্ছা সাবিহা বলো কি করেছো সাবিহা। ফাদার, Father told to me হ্যাঁ হ্যাঁ, I would go to school. I would go to school. Very good, go to school. তবে এখানে একটা জিনিস আমরা ভুল করব না, told এর পরে কোনো টু দিব না। Father told me that I would go to school. তার মানে দেখো, এখানে আইটাকে আমি, আমাকে বলতেছে, বাবা বলতেছে যে এই যে দেখো, father told me, বাবা আমাকে বললেন that I would, sorry, you will go to school, তুমি স্কুলে যাবে, তাহলে ইউটা আই হয়ে যাবে এখানে পরিবর্তন হয়ে। তো তোমাকে এই জায়গাটুকু ফলো করতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার প্রশ্ন দেখো, তোমাদের অনেকে একটা জিনিস ভুল করেছো, তোমরা প্রশ্নটা স্যার, বলো বলো। হ্যাঁ নাফিসা বলো। বইয়ের পরে তো আপনি টু দেননি। ও আচ্ছা, টু হবে এখানে, আচ্ছা খেয়াল করে নেই, টু হবে। হ্যাঁ, ইউ উইল গো টু স্কুল। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো, ইন্টারোগেটিভে তোমরা একটা জিনিস ভুল করেছো, কয়েকজনের দেখলাম তোমরা প্রশ্নের শেষে ডাবলএসটা রেখেছো। ডাবলএস রাখলে তো হবে না বাবা। আমি বলেছিলাম যে যেরকম সেন্টেন্সই থাক না কেন সেটাকে একটা সাধারণ স্টেটমেন্টে নিয়ে যেতে হবে, তার মানে ফুল স্টপে নিয়ে যেতে হবে। এবং ফুল স্টপে নিয়ে যেতে হলে আমাদের প্রশ্নটা ডাব্লিউএইচ বা অক্সিলারি দিয়ে শুরু করা যাবে না, আমাদের সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে অ্যাকর্ডিং টু দ্য রুল। আচ্ছা এবার যাচ্ছি, সুমাইয়া বলো তো প্রথমটা কি হবে বাবা? রহিম, হ্যাঁ সুমাইয়া বলো। রহিম, Rahim asked for him ওকে, if he was ready. ইফ হি ওয়াজ রেডি। ভেরি গুড। আচ্ছা একটু খেয়াল করো সবাই, এটা প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, এবং সেন্টেন্স কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হবে। যদি তুমি এখানে ওয়াজ দিয়ে শুরু করতে তাহলে হতো না, এই অংশটুকুই তোমার মেন আনসার। এবং এর মধ্যে তোমাকে গঠনের সাবজেক্ট আগে দিতে হবে, এরপর অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব, এরপরে আসবে আমাদের বাকি অংশ। আর এখানে যেহেতু আমার ইয়েস নো কোয়েশ্চেন, এই জন্য ইফ দিয়ে শুরু হয়েছে। সো রহিম আস্কড করিম ইফ হি ওয়াজ রেডি,
মানে সে আসলে রেডি ছিল কিনা। তাহলে প্রশ্ন হলো স্যার হি হলো কেন, তাহলে এখানে ফাইন্ড আউট করো। রহিম সেড টু করিম, এই রহিম করিমকে বলতেছে আর ইউ রেডি, তুমি কি রেডি, তাহলে ইউটাকে এখানে করিম, তাহলে করিম হলে করিমের যে প্রোনাউন অর্থাৎ নামের পরিবর্তে আমরা হি বসিয়েছি, তো এখানে ওই প্রোনাউনটা বসিয়ে দিতে হবে। আচ্ছা শাইনি বলো দেখি বাবা, শি সেড টু মি, এটা কি করেছো বলো। She asked me if I liked her. Okay, ask me if I liked her. Very good. Liked her. If I liked her. চলো এখানে একটু অ্যানালাইসিস করি। সেটাকে দেখো, ডু ইউ লাইক মি, সে আমাকে বলেছিল যে তুমি কি আমাকে পছন্দ করো, তাহলে আমাকে মানে কি, এই যে দেখো ডু ইউ লাইক মি, ইউটাকে আমি আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি আমাকে পছন্দ করো কিনা, এই জন্য ইউটা আই হয়ে গেছে আর এখানে মিটা হার হয়ে গেছে। অর্থাৎ এই অংশটুকু তোমাকে বুঝতে হবে ভালো করে। ওকে হি ইজ, তাহলে হি আস্কড মি ইফ আই লাইকড হার। মাওয়া তুমি কি ধরতে পারছো মাওয়া, মাওয়া বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা না, না বুঝলে আমাকে বলো হ্যাঁ বাবা, এইটুকু ধরতে আসলে একটু অসুবিধা হয়, হ্যাঁ এইটুকু ওই যে মানে সেন্টেন্সের এই পার্টটুকুই আসলে মেন মানে প্রবলেম তৈরি করে। আচ্ছা চলো এবার, দ্য টিচার সেড টু দ্য বয় হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, ফাইন বলো। The teacher told the boy that had ওকে না, আগে আগে সেটা আগে কি আসবে দেখো তো। ও সো নিচের টুক এটার অংশ না। না এই যে এটা এবার দেখে বলো, দ্য টিচার, হ্যাঁ, the teacher told the boy that স্যার আস্ক হবে না। হ্যাঁ আস্কড হবে The তো। teacher asked the boy that if he had done his homework. এই তো ভেরি গুড, ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক, ইউ আর রাইট। দ্য টিচার আস্কড, প্রশ্ন হলেই আস্ক চলে যাবা, এখানে যদি সেড থাকে বা টোল্ড থাকে তবু তোমাকে আস্ক দিতে হবে যেহেতু কোয়েশ্চেন। দ্য টিচার আস্কড দ্য বয়, আচ্ছা দ্য বয় দিলাম, কোনো দ্যাট লাগবে না, ইফ হবে, ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। এই যে ভেরি গুড, এই সান হয়ে গেছে। এটা ডান হবে। একটু সময় দিবা বাবা, লিখতে গিয়ে একটু অসুবিধা হয়ে যায়, আমি ঠিক করে দিই কেমন, সাথে সাথে ভুল ধরার দরকার নাই। আচ্ছা এবার দেখো, দ্য টিচার আস্কড দ্য বয় ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। এরপর দেখো মাদার সেড টু মি আর ইউ ইটিং রাইস, এখানে ধরতে হবে কাকে বলছে, আমাকে বলতেছে, আমাকে মা বলছে যে তুমি কি ভাত খাচ্ছো, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে এটা, তাই না? বলো নিহাল বলো, মাদার বলো told, সরি asked, সরি বলো asked me, Mother asked me if I was eating rice. এই তো if I was eating rice, তাহলে এইটুকু ধরতে হবে, এইটুকু ধরলেই কিন্তু বোঝা শেষ। এবার আর দুটো আছে শেষ করে আজকে আরেকটা লেসনে যাব। দ্য গার্ল সেড টু হার ফ্রেন্ড ওয়্যার আর ইউ গোয়িং, স্যার প্রশ্ন আছে তো আমাদের অ্যাফার্মেটিভ নিয়ে যেতে হবে। নাফিসা বলো, দ্য গার্ল, The girls asked to her friend আচ্ছা where আস্ক এর পর টু হবে না, was going. আস্ক এর পর টু হবে না নাফিসা, আবার বলো, দ্য গার্ল আস্কড হার ফ্রেন্ড, The girl asked her friend where she was going. এই তো শি ওয়াজ গোয়িং, সুন্দর বলেছো, শি ওয়াজ গোয়িং। তাহলে ওয়্যার এর পরে আমাদের টেন্স চেঞ্জ করেছি তাই না, এটা প্রেজেন্ট আছে পাস্ট হয়ে গেছে। ওয়্যার অর্থাৎ দেখো যদি ইয়েস নো কোশ্চেনে কোনো অক্সিলারি থাকে তাহলে আমরা ইফ দিয়ে শুরু করেছিলাম, আর এখানে যেহেতু ডাব্লিউএইচ আছে এই জন্য সরাসরি ডাব্লিউএইচ ওয়ার্ডটা সামনে আসবে। আচ্ছা তাহলে ওয়্যার শি ওয়াজ গোয়িং। আচ্ছা ফাইনালি এবার মাওয়া বলো এটা কি করেছো দেখি, পারো কিনা এবার তুমি। ফাদার, মা বলো, মা ফাদার, Asked me okay why, why I was late. yes এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ, why I was late। তো ঠিক আছে, এটা ছিল আমাদের প্রশ্নের যেটা পরীক্ষা দিয়েছিলাম, আরেকজনের জন্য মূলত সে নাই, হ্যাঁ বাকি তোমরা যারা পরীক্ষা দিয়েছো ভালো করেছো। তাহলে আমাদের আজকে আমরা শুরু করব হচ্ছে ইমপ্যারেটিভ দিয়ে শুরু করি কেমন। আচ্ছা ইমপ্যারেটিভ চেনার উপায়টা একটু বলো হচ্ছে, সুমাইয়া বলো ইমপ্যারেটিভ সেন্টেন্সের চেহারা কেমন আসলে। সুমাইয়া শুনতে পাচ্ছো? স্যার ইম্পারেটিভ সেন্টেন্সে মে থাকবে। মে না না, ওটা তো অবজেক্টিভ, আর ইমপ্যারেটিভের কথা বলেছি, তুমি তো অবজেক্টিভ বলে ফেলেছো। ইমপ্যারেটিভ কোনগুলো বলো দেখি আরেকবার, যে সকল বাক্য
হ্যাঁ বলো। যে সকল বাক্যে আদেশ, অনুরোধ, নির্দেশ ইত্যাদি থাকে। ইয়েস, তুমি আরেকটা বলো দেখি, ইংলিশ কোন ধরনের ওয়ার্ড দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় জানো? প্রথমে এই ভার্ব থাকবে। ভার্ব থাকবে, এক্স্যাক্টলি, নাইসে। আচ্ছা, প্রথমেই ভার্ব থাকবে, তাই না? দেখো, ধরো তোমার ছোট বোনকে বললে গো টু স্কুল, স্কুলে যাও। ক্লিন ইউর রুম, তোমার রুমটা পরিষ্কার করো। হ্যাঁ, মা তোমাকে বলতেছে যে ডু দা হোমওয়ার্ক, হোমওয়ার্কটি শেষ করো। তার মানে যে সকল বাক্য ভার্ব দিয়ে শুরু হবে এবং সেটা দিয়ে কোনো আদেশ, অনুরোধ বা নিষেধ বোঝানো হবে, সেগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স চেঞ্জ করা একদম সহজ, এটা বলতে পারো সবচেয়ে সহজ। তাহলে আমি একটা সেন্টেন্স লিখি, হ্যাঁ? আচ্ছা, আমার কাছে বই আছে, বই থেকে আমি এক্সাম্পল গুলো লিখি। হি সেড টু মি, আচ্ছা দাঁড়াও, আমি এই যে ভালো করে দেখো, গিভ মি ওয়াটার, খুবই সহজ। আচ্ছা, সে আমাকে বলেছিল যে আমাকে পানি দাও। তাহলে আমাদের প্রথম যে শর্ত সেটা কি, প্রথমে ওয়ার্ড দিয়ে ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং এটা দ্বারা কোনো একটা আদেশ বা নিষেধ বা অনুরোধ আছে। তবে একটা কথা, তোমরা জানো আদেশ মানে অর্ডার্ড, তাই না? আদেশ মানে অর্ডার্ড, আর লিখে দিই তাতে নোটে থাকবে, অর্ডার্ড মানে আদেশ। আচ্ছা, এরপরে ধরো ফরবিড মানে নিষেধ, ফরবিড এটা নিষেধ করেছিল, তাই না? ফরবিড মানে নিষেধ। আচ্ছা, ফরবিড মানে নিষেধ করেছিল। আচ্ছা, এরপর রিকোয়েস্টেড মানে রিকোয়েস্টেড রিকোয়েস্টেড রিকোয়েস্ট মানে অনুরোধ করেছিল। এখন স্যার, আমি তো একটা সেন্টেন্স দেখে বুঝতে পারছি না এটা আদেশ হবে নাকি রিকোয়েস্ট হবে নাকি সাজেস্টেড হতে পারে। হ্যাঁ, যে সাজেস্ট করেছিল আমাকে। আচ্ছা, আমি বোঝাচ্ছি, হ্যাঁ? অর্থাৎ এখানে তো পরিবর্তন করতে হয়, তাই না? যেমন তুমি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড দ্যাট থাকলে টোল্ড দিয়েছি বা সেইড দ্যাট দিয়েছি। এরপরে আমাদের কোয়েশ্চেনে আস্ক দিয়েছি। বাট এখন ইম্পারেটিভ সেন্টেন্স স্যার কি করতে হবে? তো এখন প্রথম কথা হচ্ছে সেন্টেন্সটা দেখে তোমাকে ধরতে হবে যে এটা আসলে আদেশ নাকি নিষেধ নাকি অনুরোধ নাকি আমাকে কোনো সাজেশন দিয়েছে। যদি তুমি ধরতে না পারো যে স্যার আমি তো ধরতে পারছি না, বা এমন কিছু সেন্টেন্স আছে তুমি বুঝবা না আসলে এটা কিরকম হবে, তখন তুমি সোজা কথায় ওই টোল্ড দিয়ে দিবা, কোনো ঝামেলা হবে না। কেমন? যেমন হি টোল্ড মি টু গিভ সাম ওয়াটার, দেখো টু গিভ ওয়াটার, গিভ হিম ওয়াটার। তো এখানে পরিবর্তনটা হচ্ছে কোথায়? প্রথমত এই জায়গাতে তোমাকে সেন্টেন্স দেখে ধরতে হবে যে এটা আদেশ নাকি উপদেশ। কিন্তু যদি পরীক্ষায় আসে স্পষ্ট তুমি বুঝতে পারছো অনুরোধ, কিন্তু তুমি অনুরোধ দাও নাই, তাহলে সেটা কিন্তু স্যার চাইলে উনি কেটে দিবেন যে না এটা আমি একসেপ্ট করতে পারলাম না, কারণ এটা তো স্পষ্ট প্লিজ থাকছে বা কাইন্ডলি থাকছে। সেন্টেন্স দেখেই বুঝতে পারছো যে অনুরোধ বোঝানো হচ্ছে। যেমন এই সেন্টেন্সটাকে যদি আমি এইভাবে বলি, দেখো, প্লিজ গিভ মি ওয়াটার, তাহলে প্লিজ বলে তুমি বুঝতে পারছো যে আরে তাই তো, এটা তো অনুরোধ। তাহলে এখানে তোমাকে রিকোয়েস্টেড দিতে হবে, রিকোয়েস্টেড, এই যে রিকোয়েস্টেড মি, এরপর টু আসবে, খুবই সহজ। টু এর পরে সরাসরি সেন্টেন্সটা তুলে দিতে হবে। এই যে টু প্লাস গিভ হিম, এটা মিটা হিম হয়ে যাবে, তাই না? কারণ সে তো চেয়েছে, এটা সে চেয়েছে যে আমাকে পানি দাও। তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম ওয়াটার। এটা বোঝনি কি আমাকে একটু বলো বাবা, কেউ কি আছে? স্যার, বলো বলো, হ্যাঁ। ইম্পারেটিভটি কি আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ বুঝিনি শিওর। আমি। আচ্ছা, আমি আবার বলছি, শোনো, ইম্পারেটিভ চেনার উপায়টা কি? প্রথমত বাংলা দেখবা যে আদেশ অনুরোধ জাতীয় কোনো সেন্টেন্স আছে কিনা, অর্থাৎ সেন্টেন্স তো পড়বা, পড়লেই তো বুঝতে পারবা। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত ভার্ব দিয়ে শুরু হয়। হ্যাঁ, ভার্ব, এখানে প্লিজটা তো ভার্ব না, কারণ প্লিজটা তো অনুরোধবাচক একটা শব্দ, তো এটা আমি বাদ দিচ্ছি। তো প্রথম শব্দ হিসেবে গিভ যদি দেখো, তাহলে প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে? এবং যখন পরিবর্তন করবা তখন এখানে টু এর পরে বাকি অংশ বসে যাবে। শুধু এই অংশে তোমাকে দেখতে হবে যে অনুরোধ করেছে নাকি আদেশ করেছে নাকি নিষেধ করেছে। বুঝতে পেরেছো সিরাজু মনির? বোঝা গেছে কি? আচ্ছা, চলো আমি আরো কিছু এক্সাম্পল দিই, দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। যেমন লিখলাম দ্য টিচার, দেখো দ্য টিচার, আচ্ছা দ্য টিচার কি বলবো, দাও সেইড টু মি, কমা, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। স্যার আমাকে বললেন যে সব সময় তুমি সত্য কথা বলবে। তাহলে এটা তো অর্ডার না বা এটা নিষেধ না, এটা রিকোয়েস্টই করেনি, উনি কি করলো, আমাকে অ্যাডভাইস করলেন।
অ্যাডভাইস মানে কি আমাকে উপদেশ দিলেন, তাই না? তাহলে টিচার আমাকে অ্যাডভাইস করলেন কি যে সবসময় সত্য কথা বলো। আচ্ছা এটা দেখি সিরাজুম মনির বলো কি করতে হবে, তুমি বলো, চেষ্টা করো। দ্য টিচার, বলো সিরাজুম মনির। আচ্ছা ওকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা শাইনি একটু বলো দ্য টিচার এটা Yes, কি। sir. আচ্ছা একটু সাথে সাথে The রিপ্লাই, সাথে সাথে teacher রিপ্লাই করবা। advised হ্যাঁ me always speak the truth. আচ্ছা আবার বলো দেখি। The teacher has advised me always speak the truth. আচ্ছা এখানে দেখো আমি ঠিক করে দিচ্ছি, তুমি যে ওয়েতে গিয়েছো টু বলনি। আচ্ছা দাঁড়াও আমি একটু ঠিক করে দিই বাবা, দেখো দ্য টিচার। আচ্ছা এটা বলো দেখি ফাইম, এটা কি অনুরোধ হবে না নিষেধ হবে? স্যার এটা স্যার উপদেশ হবে। উপদেশ হবে, তাহলে বলো কি হতে পারে? দ্য টিচার অ্যাডভাইস, অ্যাডভাইসড, দ্য কাকে? টিচার অ্যাডভাইসড অ্যাডভাইসড মি। মি তারপরে টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আচ্ছা টু এর পরে ভার্ব দিতে হবে, নিয়ম। টু এর পরে এখান থেকে শুরু করবা, তাহলে কি হবে? টু স্পিক। স্পিক অলওয়েজ দ্য ট্রুথ। আচ্ছা স্পিক অলওয়েজ, অথবা এই যে স্পিক। আচ্ছা এখানে আচ্ছা একটু বাবা, স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, দ্য ট্রুথ অলওয়েজ। এই যেটা দুই ভাবেই করতে পারবা, হ্যাঁ তোমার কাছে যেটা ভালো লাগবে সেটা দিতে পারবা। তাহলে অলওয়েজটা লাস্টে রাখতে পারবা, সবসময় সত্য কথা বলো, অথবা স্পিক অলওয়েজ দ্য ট্রুথ, এই কথাটি মানায় না, এই অলওয়েজটা লাস্টে দাও ভালো হবে। হ্যাঁ দেখো টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, যেহেতু এটা শুরুতে ছিল, বাক্য শেষ করার পরে বাকি অংশের মধ্যে ফেলে দিবা। তাহলে এখানে হ্যাঁ বুঝতে পেরেছো বাবা তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা তো এখানে যে রুলটা বাবা এটা মনে রাখো, এখানে টু এর পরে ভার্ব বসে যাবে, টু এর পরে আর অন্য কিছু আনবা না। দেখি আরেকটা বলি, আরেকটা সেন্টেন্স আমি লিখি। দ্য ক্যাপ্টেন, ধরো এটা একটু বুঝে বলতে হবে। দ্য ক্যাপ্টেন, আচ্ছা সেইড টু দা, তাদের বললো সোলজার্স, সোলজার্স ফায়ার অন, ফায়ার অন তার মানে কি যে গুলি ছোড়ো, মানে ওখানে একটা ক্যাপ্টেন ছিল, সৈন্যদের বললো যে ফায়ার অন, গুলি করো। হ্যাঁ তো ফায়ার অন, দেখো এখানে ফায়ার, এখানে ভার্ব মানে গুলি করা। হ্যাঁ আচ্ছা তাহলে এটা আমাকে একটু বলো হচ্ছে, আচ্ছা সিরাজুম মনির এটা বলো, সাথে সাথে অন করবা, হ্যাঁ দেরি করো না, বলো দ্য ক্যাপ্টেন কি হতে পারে দেখো তো। The captain হুম, কি হতে পারে? এটা অর্ডার করছে, অর্ডার, অথবা অবশ্য এই ক্ষেত্রে অর্ডার না, এটা হচ্ছে তোমার যে কমান্ড বললে ভালো হয়, কমান্ড দেয় না যারা উপরে বড় অফিসার, তারা তো তাদের নিচে যারা থাকে তাদেরকে কমান্ড করে যে এই কাজটা করো, তার কি হবে বলো দেখি? দ্য ক্যাপ্টেন দ্য ক্যাপ্টেন কমান্ডেড কমান্ডেড, হ্যাঁ ইয়েস কমান্ডেড টু, টু আচ্ছা তো হ্যাঁ বলো, কমান্ডেড দ্য সোলজার্স, দ্য সোলজার্স তারপরে টু, টু টু, হ্যাঁ বলো বলো চেষ্টা করো, যা, টু ফায়ার টু অন। ফায়ার অন। হ্যাঁ এই তো টু ফায়ার অন হবে, তো এখানে আর কিছু আসবে না, শুধু ফায়ার অন বসে যাবে। দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স, তাহলে টু ফায়ার, আমরা আরেকটা শব্দ পেলাম কমান্ডেড। তাহলে দেখো অর্ডার থাকতে পারে, ফরবিড থাকতে পারে, তারপর রিকোয়েস্টেড থাকতে পারে, অ্যাডভাইস থাকতে পারে, কমান্ডেড থাকতে পারে। আচ্ছা চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে। কোনটা বলবো? আচ্ছা যদি এতক্ষণ তুমি যেটা দেখেছো সবগুলো অ্যাফার্মেটিভ ফর্মে ছিল, তাই না? তাহলে এবার নেগেটিভ ফর্মে কিছু জিনিস আমরা দেখি, যেমন বললাম ফাদার, কই গেল? আচ্ছা ফাদার এক্সাম্পলটা দেখি। ফাদার said to his son, do not tell a lie, do not tell a lie, তাহলে মিথ্যা বলো না, do not tell a lie, তাহলে কি করলো? নিষেধ করলো, তাই না? নিষেধ করলো। দেখো ফাদার forbid মানে নিষেধ করা, forbid পাস্ট ফর্ম হয়ে যাবে, forbid his son, এই যে দেখো এবার কি হবে? his son, যেহেতু নেগেটিভ আছে তাই না, তাহলে সিম্পলি নট টু টেল লাই হয়ে যাবে, নট টু টেল লাই। না সরি এটা তো নিষেধ করলো, দাঁড়াও একটা স্যার সেকেন্ড। শুধু টু হবে না, টু টেল এ লাই। হ্যাঁ টু টেল এ লাই, ইয়েস ফাদার ফরবিড টু হিজ সান টু টেল এ লাই, মানে তাকে মিথ্যা বলতে নিষেধ করলেন। এটা কি বুঝতে পারোনি এমন কেউ আছো? বোঝনি? ফাদার ফরবিড হিজ সান টু টেল এ লাই, অর্থাৎ বাবা তার ছেলেকে মিথ্যা বলতে নিষেধ করলেন। সো এখানে নেগেটিভ আর নট আসবে না, মিথ্যা বলতে নিষেধ করলেন, যে মিথ্যা বলো না। আচ্ছা আরেকটা আছে নেগেটিভ ফর্মের, ওর একটু তার সেন্টেন্সটা লিখে নি একটু।
আচ্ছা he said to me comma don't do this আচ্ছা আচ্ছা বলো দেখি এটা আমাকে একটু সুমাইয়া বলো এটা কি হতে পারে বলো দেখি ডোন্ট ডু দিস এটা করো না He forbidden me. ওকে He forbidden me হ্যাঁ to হ্যাঁ হ্যাঁ do this. টু ডু দিস এটাকে দুই ভাবে করতে পারবা এটাও হচ্ছে ঠিক আছে তোমার হি ফরবেড দেখো ফরবেড মি টু ডু দিস মানে এটা তিনি আমাকে করতে নিষেধ করলেন অথবা তুমি যদি চাও যে এটাকে আমি আরেকভাবে নেগেটিভলি করব ধরো তুমি বুঝতে পারছো না এটা কি অর্ডার নাকি এটা রিকোয়েস্ট যেমন তুমি এটা করো না এমন হতে পারে যে তাকে ঠিক অর্ডার করছে না এমনি কথার কথা বলছে তুমি কাজটা করো না তখন তুমি হি টোল্ড দিতে পারবা হি টোল্ড মি দ্যাট সরি হি টোল্ড মি এবার not to do this এই যে এখানে তখন নটটা আগে চলে আসবে এটা নিয়ম নট এই যে দেখো হি টোল্ড মি তিনি আমাকে বললেন এই কাজটা না করতে বা না করার জন্য তখন হি টোল্ড মি নট টু ডু দিস হয়ে যাবে আচ্ছা এই পর্যন্ত বোঝো না এমন কেউ আছো কিনা আমাকে বলো এটা শেষ আমাদের এই যে ইম্পারেটিভ সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে ইম্পারেটিভ মানে যে সকল বাক্য কোনো অর্ডার আদেশ নিষেধ এগুলো দিয়ে আসে তখন সেটাকে আমরা সিম্পলি কি করি আমরা এইভাবে তখন পরিবর্তন করি তাহলে একটু বলো কেউ আছো বুঝতে পারোনি ইজ দ্যার এনিবডি আচ্ছা আর নাই না তবে এটা আর একটা জিনিস আছে এক্সট্রা এটা একটু এক্সট্রা হিসেবে বোঝো যেহেতু বুঝছোই সেহেতু সবগুলো বোঝাই ভালো এখানে আরেকটা এক্সাম্পল আছে যেমন আমি লিখে নি দাঁড়াও আচ্ছা হি said to them ধরো এরকম যদি আসে কখনো said to them কমা ফ্রেন্ডস এটা কি কেউ জানো সম্ভবত পারো না যেহেতু এগুলো অনেকেই করোনি তোমরা আগে ফ্রেন্ডস হেল্প মি এই যে দেখো এখানে এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স কেন রিকোয়েস্ট করলো যে কাদেরকে বন্ধুদেরকে তাহলে এখন এই বন্ধু যেহেতু আছে তাহলে তুমি এখানে দুই ভাবে করতে পারবা যে সে তার বন্ধুদেরকে রিকোয়েস্ট করলো তাকে হেল্প করার জন্য অথবা সে তাদেরকে বন্ধু হিসেবে ডাকলো এবং রিকোয়েস্ট করলো তাকে হেল্প করার জন্য দুই ভাবে করা যাবে হ্যাঁ আচ্ছা আমি একটু দুটোই লিখছি দেখো তাহলে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস অ্যাড্রেসিং দেম দাঁড়াও বানান বলেছি আমি ঠিক করে নিচ্ছি হ্যাঁ অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস এর মানে কি বলো দেখি কেউ পারো কিনা অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস এর বাংলা অর্থ কি কেউ জানো হ্যাঁ বলো কেউ Sir, এটা কাউকে কোনো নামে সম্বোধন করে। হ্যাঁ বাবা আবার বলো কাউকে কোনো নামে সম্বোধন করা। হ্যাঁ কাউকে কোনো নামে মানে সম্বোধন করা তাহলে মনে করো এগুলো তাদের বন্ধু না কিন্তু বিপদে পড়েছে বন্ধুরা আমাকে একটু হেল্প করো মানে সে আসলে তাদের বন্ধু না হয়তোবা সামনে কোনো মানুষ আছে তাদেরকে ডেকে বলতেছে যে বন্ধুরা আমাকে একটু হেল্প করো তো অ্যাড্রেসিং মানে কি সম্বোধন করা যে তাদেরকে সম্বোধন করলো বন্ধু হিসাবে করে সে রিকোয়েস্ট করলো তাকে হেল্প করার জন্য টু হেল্প হিম এই যে দেখো টু হেল্প হিম আমি কি বললাম অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস হি রিকোয়েস্টেড টু দেম আর যদি বোঝো যে সে আসলে তাদের বন্ধু তাহলে এখানে সরাসরি লিখতে পারবা যে হি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড এটা সহজ বেশি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ডস টু হেল্প হিম এভাবেও করতে পারো তবে এটা বেশিরভাগ জায়গাতে যেটা বেশি গ্রহণযোগ্য এটা কারণ এটা রুলটা আছে একটা রুল আছে না বলো হ্যাঁ এখানে ask দিলে হবে না? হ্যাঁ আক্স দিলে হবে কোনো অসুবিধা নেই আক্স মানে শুধু জিজ্ঞাসা করাই না বরং আক্স মানে চাওয়াও তো দিতে পারো কোনো সমস্যা নেই অ্যাড্রেসিং দেম হি আক্স টু হেল্প হিম অর্থাৎ আক্স মানে এখানে চাওয়া অর্থাৎ সে বন্ধু হিসেবে সাহায্য চাইলো কোনো অসুবিধা নেই আক্স দিতে পারবা হ্যাঁ কোনো আক্স মানে শুধু জিজ্ঞাসা করা না বরং চাওয়া হয় আক্স টু হেল্প হিম বলতে পারো সমস্যা এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে হ্যাঁ ইয়েস যে কোনো একটা লিখবা যে কোনো একটা দুটো লিখবা না একটা সেন্টেন্স যে কোনো একটা লিখবা ওকে তাহলে এটা ভালো হয় যদি অ্যাড্রেসিংটা দাও অ্যাড্রেসিং মানে কাউকে তুমি সম্বোধন করছো তাহলে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস হি রিকোয়েস্টেড অথবা আস্কড টু হেল্প হিম ঠিক একই ভাবে যদি আমি বলি যে মনে করো হি said to the man uncle give me a glass of juice মনে করো তুমি একটা জুসের দোকানে গিয়েছো এবং সেখানে আঙ্কেলের কাছ থেকে তুমি একটু জুস চাচ্ছ যে আঙ্কেল আমাকে জুস দেন টাকার বিনিময়ে দিবা তাহলে এই ক্ষেত্রে কিন্তু তুমি কি বলতে পারো আচ্ছা একটু দাঁড়াও দেখি
আচ্ছা বাবা, সালমা থেকে তোমার নামটা বল, লাবিবা না বাবা? তোমার নাম লাবিবা না? জি স্যার। লাবিবা, অনেকক্ষণ ধরে শুনেছো তুমি, একটু বলো তো তুমি পারো কিনা এটা? পারবো, অফকোর্স পারো, বলো তো কি হয়। হি, He say he না told হি হবে না, আগে অ্যাড্রেসিং দিয়ে বলো, সে তাকে অ্যাড্রেস করবো, তাহলে অ্যাড্রেসিং। everything addressing said addressing না, কাকে দেখো, অ্যাড্রেসিং হিম, অর্থাৎ তাকে ডাকলো, তাহলে অ্যাড্রেসিং হিম অ্যাজ আঙ্কেল। addressing his uncle give a glass of juice. ওকে, হিজ অ্যাজ, এই দেখো অ্যাজ অ্যান আঙ্কেল, এই যে খেয়াল করো, অ্যাজ অ্যান আঙ্কেল মানে কি, তাকে আঙ্কেল বলে ডেকে, হি টোল্ড, এই যে তিনি বললেন, হি টোল্ড হিম, হি টোল্ড দ্য ম্যান, Told him হ্যাঁ ইয়েস, অথবা give a glass of juice. ইয়েস, হি টোল্ড দ্য ম্যান টু গিভ হিম, টু গিভ হিম আ Glass of গ্লাস অফ। juice. এটা কি বুঝতে Glass পেরেছো? of এটা কি বুঝেছো তুমি বাবা? জি স্যার বুঝেছি। ঠিক আছে, সবাই আরেকবার একটু খেয়াল করো দেখি, অ্যাড্রেসিং হিম, সরি হিম হবে, হিম অ্যাড্রেসিং হিম অ্যাজ অ্যান আঙ্কেল, আঙ্কেল বলে ডেকে সে ওই মানুষটাকে কি বললো, যে আমাকে এক গ্লাস জুস দেন। এটা কি বোঝনি এমন কেউ আছো বাবা? এটা কি বুঝতে পেরেছো কিনা? স্যার আমি ভালো করে বুঝতে পারিনি। ভালো আছে, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে মনে করো তুমি একটা দোকানে গিয়েছো, একটা লোক দাঁড়িয়ে আছে এবং ওনাকে বলছো আঙ্কেল, উনি তো তোমার আঙ্কেল না, তাই না? তাহলে কি হচ্ছে, তাকে তুমি আঙ্কেল বলে সম্বোধন করেছো, অর্থাৎ কোনো মানুষকে কিছু বলে ডাকাকে সেটাকে আমরা সম্বোধন বলে বলি। যেমন আমরা তো রাস্তায় বেরো, কাউকে ভাই বলি, কাউকে চাচা বলি, কাউকে মামা বলি, সেগুলো একটা সম্বোধন বাচক শব্দ। তাহলে এখন দেখো, অ্যাড্রেস মানে সম্বোধন করা, তাহলে ওই লোকটাকে তুমি অ্যাড্রেস করছো, তাহলে অ্যাড্রেসিং হিম, এই যে এই লোকটাকে অ্যাড্রেসিং, অথবা অ্যাড্রেসিং দ্য ম্যান বলো, এখানে ভালো হবে অ্যাড্রেসিং দ্য ম্যান, এই যে দেখো এখানে দ্য ম্যান দিলাম, অ্যাড্রেসিং দ্য ম্যান, লোকটিকে সম্বোধন করে অ্যাজ অ্যান আঙ্কেল, আঙ্কেল বলে সম্বোধন করে, হি টোল্ড হিম, এখানে হিম দিতে পারো, যে সে তাকে বলল যে আমাকে এক গ্লাস দুধ দাও, মানে এক গ্লাস জুস দাও। এটা কি বুঝতে পেরেছো? দেখো তো বাবা এবার জি স্যার। একদম ক্লিয়ার হয়েছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে বিষয়বস্তু হচ্ছে এই অংশটুকু, তাহলে অ্যাড্রেসিং দ্য ম্যান, এই লোকটাকে অ্যাড্রেস করে আঙ্কেল হিসেবে, হি টোল্ড, এই যে সে বলল, হি টোল্ড হিম, সে তাকে বলল যে আঙ্কেল আমাকে এক গ্লাস জুস দিন। আচ্ছা, এটা তাহলে বুঝতে পেরেছো, আমি কিন্তু একটু পরে লিখতে দেবো, হ্যাঁ, তখন আসলে বুঝতে পারবো কে কতদূর আসলে বুঝতে পারলে। আরেকটা আছে, এটাও খুবই কমন, আমি সবগুলো একটু বোঝাই, যেমন স্যার যদি থাকে, দ্য বয়, দেখো দ্য বয় said to his teacher, to his টিচার, দেখো কমা, এখানে দিলাম স্যার, স্যারকে স্যার বললাম, হয়ে গেল স্যার লেন্ড মি ইয়োর বুক, লেন্ড মি ইয়োর বুক প্লিজ। অর্থাৎ ছেলেটি তার স্যারকে বলল যে স্যার আপনার বইটা আমাকে একটু ধার দেন। তাহলে স্যারের কাছে যখন প্লিজ বলেছো, রিকোয়েস্ট, আমরা তো স্যারের কাছে রিকোয়েস্ট করি, তাই না? আমি তো অর্ডার করি না। আচ্ছা, তাহলে এখানে কথাটা এমন হবে, দেখো দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি, এই স্যার থাকলে আমরা রেসপেক্টফুলি ব্যবহার করব, সম্মানের সাথে বলল টু লেন্ড হিম হিজ বুক। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, খেয়াল করো, দ্য বয় রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, আচ্ছা দুজন কেটে গেল নাকি, না, রিকোয়েস্টেড হিজ টিচার রেসপেক্টফুলি, কেবল টিচার থাকলে আমরা রেসপেক্টফুলি ব্যবহার করব, হ্যাঁ, তার মানে ছেলেটি রিকোয়েস্ট করলো সম্মানের সাথে। নাম্বার টু, লেন্ড, এই যে লেন্ড হিম, লেন্ড হিম হিজ, আহারে এর বুক হবে, বুক, হিজ বুক। আচ্ছা, এখানে আমাকে একটু সোমাইয়া বোঝাবা, এখানে হিম এবং হিজ দুটো আলাদা শব্দ আমি কেন লিখেছি, বলো দেখি, এটা বোঝাতে পারো কিনা? বলো সোমাইয়া, শুনতে পাচ্ছ? সোমাইয়া বলো, এটা কেন হিম এবং হিজ ব্যবহার করা হয়েছে, একটু বলো। একটা স্যারের জন্য আর একটা বয়ের জন্য। একটা স্যারের জন্য আর একটা বয়ের জন্য। তাহলে খেয়াল করো, লেন্ড মি, এই যে লেন্ড মি কে চাইলো, এই ছাত্রটা চাইলো ইয়োর বুক, স্যারকে বললো স্যার আপনার বইটা আমাকে দেন, তাহলে লেন্ড, এটা মিটা হিম হয়ে যাবে, আর এটা ইয়োরটা হিজ হয়ে যাবে, হিজ বুক। এটা কি বুঝতে পেরেছো? অর্থাৎ দেখো, ছেলেটি স্যারকে খুব
মানে রিকোয়েস্ট করলো আর কি, যে রেসপেক্টফুলি সম্মানের সাথে বললো যে তাকে তার বইটা দেওয়ার জন্য। একটা হিম হচ্ছে স্যার, আর একটা হিজ বুক মানে স্যারের বই, আর এটা হচ্ছে হিম মানে ছেলেটিকে। এটা কি বুঝতে পেরেছো বাবা, নাকি কঠিন মনে হচ্ছে? আজকের দিনটা বুঝতে পেরেছি। আজকের দিনটা একটু কষ্ট করো, আজকে আমরা ন্যারেশন শেষ করে ফেলবো, ঠিক আছে? ন্যারেশন 2টা ক্লাসই যথেষ্ট, কারণ এগুলো আসলে অনেক সময় তোমাদের পরে আসবে হয়তো স্কুলে বা বা কোথাও। এটা আসলে আহ, একটু জেনে রাখো, এটা কাজে দিবে, সামনে কাজে দিবে। ওকে, আরেকটা রুল আছে, এটাও তোমাদেরকে একটু আমি দেখাই, তাও জাস্ট মিনিট, একটু রুলটা বের করে নিই, একটু জাস্ট মিনিট দাঁড়াবা। সেট মি লেট মি করে ফেলেন, গ্রামারে কি খাওয়াবে না, গ্রামারে কি খাওয়াবে না। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল, সমস্যা নেই খাচ্ছে। দেখো আরেকটা এক্সাম্পল লিখি আমি। স্যার, বলো বলো, হ্যাঁ হ্যাঁ। পরে কি আর্টিকেলের ক্লাস করাবেন? কি বাবা, হ্যাঁ অফকোর্স, আর্টিকেল আজকে না, এটা তো শেষ করতে করতে আজকে শেষ হয়ে যাবে। আর্টিকেল নেক্সট ক্লাসে বোঝাবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসটা আমাদের শুধু আর্টিকেলের উপর হবে, একটা ক্লাস করলে যথেষ্ট আর্টিকেলের। আচ্ছা, এরপর আরো আছে সাফিক্স প্রিফিক্স, অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে আগাই। আচ্ছা, আমরা আরেকটা নিয়মটা একটু দেখে রাখি, এত নিয়ম আসলে মনে থাকবে না তোমাদের, তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কটা মনে থাকে। হ্যাঁ, হি সেইড, দাঁড়াও লিখে নি, হি সেইড টু মি, comma, let me, oh sorry, let us, হয়ে গেল, let us go out for a walk, let us go out for a walk। তোমরা কি জানো let us থাকলে কি হয়? লিখে কারো জানা আছে? জানা নাই, তাই না? দেখো এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে কি যেতে বলছে, দেওয়া। হ্যাঁ হ্যাঁ, স্যার, যেতে দেওয়া বুঝি। যেতে দেওয়া, তাই না? কিন্তু এখানে লেটাস মানে যেতে দেওয়া না, ও বলছে চলো আমরা বাইরে হেঁটে আসি। তাহলে সে আমাকে বলল যে চলো আমরা একটু হেঁটে আসি। সো এখানে প্রপোজ করেছে, সে আমাকে প্রস্তাবনা দিয়েছে যে চলো হাঁটি, মানে হাঁটতে যাচ্ছি বা হাঁটছি এমন না, অর্থাৎ সে আমাকে বলল চলো হাঁটি, তার মানে সে আমাকে প্রপোজড করছে, তাই না? এটা খুব সহজ, হি প্রপোজড মি, আরে এই যে প্রপোজ মানে কি, প্রপোজ মানে হচ্ছে প্রস্তাবনা দেওয়া। তাহলে হি প্রপোজড মি, লেট মি আছে, তাই না? তাহলে উই শুড গো, এই যে দেখো উই শুড, আরে উই শুড গো আউট ফর আ ওয়াক। বাস, এখানে যে রুলটা পেলাম, লেটাস থাকলে উই শুড হয়ে যায়, বাস এতটুকুই। হ্যাঁ, হি প্রপোজড মি, ওখানে দ্যাট হবে তো, সরি, দ্যাট উই শুড গো আউট ফর আ ওয়াক। এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলো প্লিজ, প্রশ্ন বলো, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা ন্যারেশনের ইম্পারেটিভ পার্ট শেষ করেছি। আচ্ছা, এবার চলো আমরা অবজেক্টিভের দিকে যাব। অবজেক্টিভ সেন্টেন্স গুলো কাকে বলে? নেহাল তুমি জানো, বলো দেখি অবজেক্টিভ কোনগুলো সেন্টেন্স? নেহাল, অবজেক্টিভ গতদিন বলেছিলাম, কোন সেন্টেন্স গুলোকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলি, কেউ জানো? ফাহিম বলো, জানো? ফাহিম জানো না? হ্যাঁ বলো দেখি অবজেক্টিভ কোনগুলো? স্যার, আশীর্বাদ, যে সকল বাক্য দ্বারা আশীর্বাদ, দোয়া, ইচ্ছা প্রকাশ করা হয় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। ইয়েস, ইউ আর রাইট, অবজেক্টিভ সেন্টেন্স বলে যে সকল যেমন বাক্য, মে আল্লাহ ব্লেস ইউ। মে আল্লাহ ব্লেস ইউ, তার মানে যে সকল বাক্য দ্বারা আমরা কোনো কারোর প্রতি প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করব সেগুলোকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলবো। হ্যাঁ, যেমন মনে করো ফাদার said to me, may you pass the exam, একেবারেই সহজ। আচ্ছা, এখানে হবে ফাদার প্রেইড দ্যাট, বাবা আমার জন্য কি করলেন, দোয়া করলেন, প্রেইড, ফাদার, দুটো এক্সাম্পল দিচ্ছি দাঁড়াও, ফাদার prayed that I might pass the exam। এই যে ফাদার প্রেইড দ্যাট, বাবা দোয়া করলেন যেন আমি পরীক্ষায় পাশ করতে পারি। সো এখানে মেটা মাইট হয়ে যাবে এবং সাবজেক্ট হিসেবে আইটা ব্যবহার করতে হবে। ফাদার প্রেইড দ্যাট আই মাইট পাস দ্য এক্সাম। আরেকটা আছে, আমি একটা এক্সাম্পল লিখি, যেমন দ্য টিচার said to the students, may Allah bless you।
আচ্ছা, তার মানে শিক্ষক এখানে আশীর্বাদ করবেন যে আল্লাহ তাআলা তোমার উপরে সহায় ও হন। তাহলে এখানে আমরা প্রেড দিয়েছি, এটা চাইলে তুমি উইশ দিতে পারো। উইশ মানে আশা করা, যে হ্যাঁ আমি আশা করি আল্লাহ যেন তোমাদের উপরে ব্লেস করেন। তাহলে এখানে দ্য টিচার, খেয়াল করো, দ্য টিচার উইশড, উইশড মানে আশা করা, হ্যাঁ উইশড, তারপরে দ্যাট আল্লাহ মাইট, আল্লাহ মাইট ব্লেস দ্য স্টুডেন্টস, ব্লেস দ্য স্টুডেন্টস। দেখো এখানে প্রথমে কিন্তু আর স্টুডেন্ট দেওয়ার দরকার নেই, এই অংশটুকু আর কোনো কিছু দরকার নেই, ফাদার প্রেইড টু মি এগুলো দরকার নেই, শুধু দোয়া প্রেইড এবং উইশড, এরপর আর কোনো অবজেক্ট লাগবে না, এই অবজেক্টটুকু লাস্টে দিয়ে দিলে হবে। এই যে দেখো আল্লাহ মাইট ব্লেস দ্য স্টুডেন্টস। বুঝতে পেরেছো তো বাবা? কেউ আছো বোঝুনি এমন কেউ থাকলে আমাকে বলো প্লিজ। স্যার আমাকে আরেকবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ অবশ্যই, বলো বলো, হ্যাঁ লাবিবা বলো। হ্যাঁ লাবিবা কিছু বললে? স্যার আমি বুঝতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে কি বলা হয়েছে, যে যে সকল সেন্টেন্স দ্বারা কোনো দোয়া বা প্রার্থনা বা আশীর্বাদ বোঝানো হয়, এবং অপটেটিভ সেন্টেন্স গুলো মূলত মে দিয়ে শুরু হয়। কেমন দেখো এই দুটো সেন্টেন্স কিন্তু মে দিয়ে শুরু হয়েছে, তো যখনই কোনো সেন্টেন্স মে দিয়ে শুরু হবে তখন বুঝে নিতে হবে যে সেন্টেন্সটি অপটেটিভ সেন্টেন্স। এবং এখানে অপটেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় আমাদের হয় প্রেইড অথবা উইশড দিতে হবে। প্রে মানে প্রার্থনা করা, উইশড মানে কারো ভালো চাওয়া বা আশীর্বাদ করা। যেমন ওই যে বলে না যে উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে, আমরা উইশ করি, ইচ্ছা পোষণ করি। সো এখানে টিচারটা ইচ্ছা পোষণ করেছেন এবং বাবা দোয়া করেছেন, তাহলে দেখো ফাদার প্রেইড দ্যাট, এখানে আর কোনো অবজেক্ট প্রয়োজন নাই। এরপরে আই মাইট, এটা আইটা কেন, মে ইউ পাস দ্য এক্সাম, আমাকে বলছে বাবা যে তুমি পরীক্ষায় পাস করো, তোমার জন্য আমি আশীর্বাদ করি, এই জন্য দিয়েছি ফাদার প্রেইড দ্যাট আই মাইট পাস দ্য এক্সাম। তাহলে বাবা দোয়া করলেন যেন আমি পরীক্ষায় পাস করি। এটা কি বুঝতে পেরেছো তোমরা? এটা বুঝেছো তাই না? আচ্ছা এবার এটা আসো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, টিচার স্যারকে বললো, সরি টিচার টিচার ছাত্রদেরকে বললো হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাদের সহায় হন। তাহলে এখানে তুমি প্রেডও দিতে পারো, এখানে উইশ দিতে পারো, কোনো অসুবিধা নেই, এ দুটোই এখানে যে কোনো একটা দিতে পারো, পেইড দেওয়া যেতে পারে অথবা উইশড, দুটোর অর্থ এখানে একই রকম প্রকাশ করবে। তাহলে দেখো দ্য টিচার উইশ দ্যাট, কি বললেন, যে আল্লাহ যেন ছাত্রদের প্রতি ব্লেসড হন, মানে আশীর্বাদরত হন। তাহলে মে আল্লাহ মাইট ব্লেস দ্য স্টুডেন্ট, মেয়ের পরিবর্তে মাইট হয়ে যাবে, আর সাবজেক্ট হিসেবে এখানে আল্লাহ চলে আসবে। এবার কি বুঝতে পেরেছো বাবা? বলো বলো, হ্যাঁ এটা বুঝতে কোনো অসুবিধা? বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখি কতদূর কি বুঝেছো, একটু পরে পরীক্ষা দিলে বুঝতে পারবো। কিন্তু আরেকটা পার্ট আছে ফাইনালি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে আমরা জানি যে বিস্ময় সূচক বাক্য বলে, তাই না? এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? এক্সক্লেমেটরি সেন্টেন্স খুবই সহজ এটা। আচ্ছা এক্সক্লেমেটরি যে সকল বাক্যে দ্বারা কোনো আবেগ প্রকাশ পায়, আবেগের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, দুঃখ, বেদনা, ব্যথা, হাসি, আনন্দ, সবই কিন্তু আবেগ। তো এখন একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। যেমন বললাম, আচ্ছা তার এক সেকেন্ড দেখি এক্সাম্পল দিই, যেমন দ্য স্টুডেন্ট হবে, আচ্ছা দ্য স্টুডেন্ট, আচ্ছা হি দিলাম, হি said that, না হি said কমা hooray I have won the match, অর্থাৎ আমি ম্যাচটি জিতেছি। তাহলে প্রথমত দেখো এই অংশ দেখে তুমি বুঝতে পারছো যে সে খুব আনন্দিত, আবেগ প্রকাশ পাচ্ছে। তাহলে এখানে একটা জিনিস আমরা লিখবো, হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, এই অংশটুকু মুখস্থ জিনিস। হি এক্সক্লেইমড, এই যে দেখো উইথ জয় দ্যাট মানে কি, এক্সক্লেম মানে সে জয় মানে আনন্দের সাথে সে এক্সক্লেমড করলো, মানে সেটা বর্ণনা করলো, কি বর্ণনা করলো, যে আমি আসলে ম্যাচটা জিতেছি। তাহলে এখানে আবার টেন্স পরিবর্তন করো, হি হ্যাড ওয়ান দ্য ম্যাচ। এই যে তার মানে আনন্দ হলে আমরা এক্সক্লেমড উইথ জয় দ্যাট দিব, আর দুঃখ হলে এক্সক্লেমড উইথ সরো দ্যাট দিব। যেমন মনে করো আরেকটা এক্সাম্পল লিখি, she said কমা দিব হচ্ছে হেলাস, হেলাস মানে আরে এমন বলেন হেলাস আই এম আনডান,
মানে আমি আনসাকসেসফুল, আমি আর কিছু পারি নাই করতে। তাহলে এখানে দেখো দুঃখ, তাহলে she exclaimed, আরে খালি লিখতে গেলে exclaimed with sorrow that she was undone. দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা তোমরা? এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে হ্যাঁ বলো বলো। স্যার আমি আরেকবার বুঝিয়ে দিবেন? এটা বুঝতে পারোনি? হ্যাঁ হ্যাঁ, স্যার আমি বুঝিনি। আচ্ছা তুমি তো বুঝতে পারছো না কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বোঝাচ্ছি। আচ্ছা, এখানে এক্সক্লেমেটরি বলতে বোঝাচ্ছি আনন্দ সূচক বা দুঃখ সূচক কোনো বাক্য। একটা বাক্য পড়ে যখন বুঝবা যে সেটা দিয়ে কোনো আবেগ প্রকাশ পাচ্ছে, তখন সেটাকে আমরা এইভাবে চেঞ্জ করব। যেমন হি সেইড, সে বলল, হুররে আই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমি ম্যাচটি জিতেছি। এবং আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট হলে আমাদের পাস্ট পারফেক্টে পরিণত করতে হয়। তাহলে হ্যাড আছে, হ্যাভ আছে, হ্যাড হয়ে যাবে। তাহলে এখানে শুরুটা হবে কিভাবে দেখো, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, অর্থাৎ সে আনন্দের সাথে বলে উঠল যে সে ম্যাচটা জিতেছিল। হি হ্যাড ওয়ান দ্য ম্যাচ। তাহলে এখানে পরিবর্তনটা কি হচ্ছে, এখানে আনন্দের সাথে বলল, এই হুররের কারণে এই অংশটুকু অ্যাড করেছো তুমি। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট হি হ্যাড ওয়ান দ্য ম্যাচ, সে ম্যাচটা জিতেছে। এটা কি বুঝলে বাবা? দেখো তো এই অংশটুকু বুঝছো? আচ্ছা, আরেকটা আছে দেখো, এটা দুঃখ, তার মানে আগেরটা আনন্দ এবং পরেরটা দুঃখ আছে। যেমন she said alas I am undone, হাই হাই আমি হেরে গিয়েছি বা আমি অসম্পূর্ণ, কাজটা করতে পারি নাই। তখন কি হবে, দুঃখের সাথে হলে এই অংশটুকু এমন হয়ে যাবে, exclaimed with sorrow that she was undone, অর্থাৎ এখানে হিটা শি হয়ে যাবে, কারণ শীত সেই তো বলতেছে, শি ওয়াজ আনডান হয়ে যাবে। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা সিরাজুল মনির? হুম, আচ্ছা ঠিক আছে। তার আরেকটা নিয়ম আছে, ওটা আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। একটু আমাকে সময় দাও। হোয়াট না, এটা কোথায় গেল? একটা হাউ এবং হোয়াট দিয়ে একটা সেন্টেন্স ছিল, না ওটা তো খুঁজেই পাচ্ছি না। না ওটা তো খুঁজে পাচ্ছি না, একটু দাঁড়াও, আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেল সেটা। আচ্ছা আরেকটা আছে, হ্যাঁ ওটা আমি লিখি, বইতে খুঁজে পাচ্ছি না। দেখো বলল শি, এটা একটু বুঝো, শি সেইড, সে বলল, কি বলল, হোয়াট আ বিউটিফুল বিউটিফুল বার্ড ইট ইজ। এই যে দেখো, এটা কিন্তু একটা এক্সক্লেমেশন। আমরা আই কি সুন্দর পাখি এটা, এরকম বলি না, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, ও মাই গড, এটা কিন্তু এক্সক্লেমেশন। সেন্টেন্স দেখে বুঝতে পারছো সে খুবই আনন্দিত। ঠিক একইভাবে তোমাকে এটা চেঞ্জ করতে হবে, যেমন শি এক্সক্লেমড, দেখো এক্সক্লেমড উইথ জয়, এটাও কিন্তু জয়, তাই না? জয় দ্যাট, কি হলো এটা? এটা বলো দেখি, কে বলতে পারো যে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ? তাহলে যদি বলো যে এটা খুব সুন্দর একটা পাখি ছিল, তাহলে ইংলিশটা কি হবে? ইট It is a beautiful bird. ইট ইজ হবে না, ইট ওয়াজ হয়ে যাবে। তখন যে প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্টে চেঞ্জ করতে হবে আমাদের। তাহলে ইট ওয়াজ আ বিউটিফুল বার্ড, বিউটিফুল বার্ড। এই যে এটা আবার বলছি, খেয়াল করো, এটাও একটা আনন্দসূচক বাক্য। তাহলে এখানে কোনো হুররে বা অ্যালাস নাই, কিন্তু সেন্টেন্সটা দেখে তুমি বুঝতে পারছো যে এটা আনন্দই বোঝানো হচ্ছে। তাহলে আনন্দ বোঝালে আমরা কি করব, এক্সক্লেমড উইথ জয় দ্যাট দিব, দিয়ে আমাদের তো সাবজেক্ট লাগবে। হ্যাঁ বলো। হ্যাঁ ওয়ান্ডার দিতে পারো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ তুমি এটা দিতে পারো, অসুবিধা নেই, বাট জয় দিলে অসুবিধা নেই। হ্যাঁ জয় দিলে শুধু আনন্দের সাথেই সে বলে উঠছে বিষয়টা। হ্যাঁ এটা আনন্দের সাথেও বলতে পারো, ওয়ান্ডার দিয়েও বলতে পারো, অসুবিধা নেই। এটা আসলে তোমার এক্সপ্রেশনের উপর, যার যেটা যেরকম মনে হবে, এটা তো কাছাকাছি। হ্যাঁ আমি উড়ি বাবা কি সুন্দর পাখি, আমার আনন্দ হলাম, আবার একটু ওয়ান্ডারও হলাম। তাহলে এক্সক্লেমড উইথ জয় অথবা ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ আ বিউটিফুল বার্ড। তাহলে এখানে সাবজেক্ট আগে চলে আসছে ইটটা, তাই না? এবং যেহেতু প্রেজেন্ট ফর্ম সেহেতু ওয়াজটা এখানে ব্যবহার করতে হয়েছে। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পেরেছো কি? আচ্ছা আরেকটু আছে, বাট আমি আরেকটা রুল ছিল, সেই রুলটা পাচ্ছি না। আচ্ছা বাই দ্য ওয়ে, সেটা যদি পাই আমি তোমার নোটে দিয়ে দেবো। চলো আমি আবার প্রথম থেকে একবার রিভাইজ করছি।
প্রথম থেকে এবং সবগুলোর উপর আমি পরীক্ষা নেব একটু পরে। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবা। এখন আমি 5-7 মিনিট একটানা কথা বলবো, কোথাও আটকে গেলে তোমরা আমাকে থামিয়ে আবার প্রশ্ন করবে, অসুবিধা নেই। তাহলে আমরা দেখেছি সেন্টেন্স মূলত 5 প্রকার, তাই না? আচ্ছা, 5 প্রকার কি কি? সাবিহা একটু বলো, সেন্টেন্স 5 প্রকার কি কি ছিল, বলে ফেলো। Assertive, imperative, assertive, interrogative, imperative, objective, exclamatory. আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো জানো? যদি নরমাল বাক্য হয়, ইয়েস, যদি নরমাল বাক্য হয়। বিবৃতিমূলক রাইট, বাক্য, একটা এক্সাম্পল দাও তো বাবা। যেমন হ্যাঁ, I eat rice. আই ইট রাইস, ভেরি গুড। ঠিক আছে, এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এবার তোমরা একটু খেয়াল করো, আমি কিন্তু সম্পূর্ণ জিনিসটা একবার রিক্যাপ করছি যাতে তোমাদের মাথায় থাকে। তাহলে আমরা দেখেছি যে ন্যারেশন চেঞ্জিং এর সময় মূলত আমরা কেন শিখছি ন্যারেশনটা, আমরা যেন চেঞ্জ করতে পারি। এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ, যেটা এর আগে শিখেছো তোমরা, ভয়েস চেঞ্জ, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেমন একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তেমনি ন্যারেশন চেঞ্জিং হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আরো অনেকগুলো ট্রান্সফরমেশন সেন্টেন্স আছে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি আগে সিরিয়াল রেখেছি। তো এবার দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট সেন্টেন্সে পরিণত করব বা চেঞ্জ করব, তখন আমরা দেখব যে বাক্যটা কোন ফর্মে আছে। যেমন says that, she says, she is a student। এই একটা দেখো, এখানে she says আছে, এই অংশটুকু আমরা খেয়াল করব, এখানে says আছে নাকি said আছে। যদি says থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো চেঞ্জ নাই, তাহলে সরাসরি এটা হবে she says that she is a she is a এখানে I হবে, ভুল করেছি তো, I am a student, I am a student, তাহলে এখানে she is a student হয়ে যাবে। মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না যদি কি থাকে, যদি এখানে says বা will say থাকে, শুধুমাত্র চেঞ্জ হবে যদি said থাকে। মনে রাখবা, এই অংশটুকু যদি said থাকে, আমি কিন্তু পরীক্ষার মধ্যে এটা দিব একটু পরে, উল্টো পাল্টা করে দিব, মনোযোগ দিয়ে দেখবা যে says আছে নাকি said আছে। যদি says থাকে, নো চেঞ্জ, শুধুমাত্র ভিতরের এই সাবজেক্টটুকু চেঞ্জ হবে। আর said থাকলে পুরোটা চেঞ্জ হবে, একদম ভিতরে সাবজেক্ট তো চেঞ্জ হবেই, টেন্স টোটালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা দেখেছি যে কোনো প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট হয়ে যাবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট চেঞ্জ করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ করতে হবে। আবার পাস্টের ক্ষেত্রে দেখো, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্টে চেঞ্জ করতে হবে, পাস্ট কি বলে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এটা আগের যে শীট দিয়েছি সেটাতে ডিটেইলস লেখা আছে। আচ্ছা, এবার আমরা যাব চেঞ্জিং এর ক্ষেত্রে, আমি একটা একটা করে দেখাবো এবার। হ্যাঁ, ভালো করে দেখো। যেমন হি said to his father, I need some money। তাহলে একটু দেখো ভালো করে, এই অংশটুকু তুমি দেখে বুঝতে পারছো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু সাধারণ বাক্য, কোনো প্রশ্ন নেই, কোনো আবেগ সূচকতা নেই, কিছু নেই, সিম্পল সেন্টেন্স, আই নিড সাম মানি। তাহলে এখানে সেইড আছে, যেহেতু সেইড আছে তো সেখানে আমাদের এই অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিটে চেঞ্জ করতে হবে। বাট অ্যাসার্টিভে আমাদের চেঞ্জিং এর নিয়ম হচ্ছে হি টোল্ড হয়ে যাবে, টোল্ড হিজ ফাদার, যেহেতু অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে আমাদের এখানে টোল দিতে হবে। কেমন, সেইড টুটা বাদ, এই সেইড টু এই অংশটুকু বাদ দিয়ে দেব, বাদ দিয়ে শুধু টোলটা আমরা দিব। তাহলে হি টোল্ড হিজ ফাদার দ্যাট দিব, দ্যাট দিয়ে হিটা কেন হয়েছে, কারণ সে বলতেছে তার বাবাকে, এই জন্য আইটা হি হয়ে যাবে। তাহলে হি নিডেড সাম মানি। বাস, যদি অবজেক্ট থাকে, আর অবজেক্ট না থাকলে তাহলে হি সেইড দ্যাট দিবা, হি সেইড কমা I am busy today, I am busy। এই যে দেখো, তাহলে হি সেইড আছে, তাহলে এখানে আর কোনো টোল দেওয়া যাবে না, যেহেতু অবজেক্ট নাই। মনে রাখবা, অবজেক্ট থাকলে টোল দিবা, অবজেক্ট না থাকলে কোনো টোল দেওয়া যাবে না। তাহলে হি সেইড দ্যাট দিয়ে দিলাম, হি সেইড দ্যাট হি ওয়াজ বিজি।
দেখো এই সাবজেক্ট ফলো করবা। হ্যাঁ, রায়ান ভুল করেছো, কিন্তু তুমি হি এর পরিবর্তে আই রেখে দিয়েছো। এখানে আই দিলে হবে না কেন? এটা তো আমার কথা না, এটা তো এই ব্যক্তির কথা। এই ব্যক্তির কথা যেহেতু, সেখানে আমাদের এই অংশটুকু চেঞ্জ করতে হবে, সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আর কত মিনিট আছে দেখো তো বাবা, লাইন কি কেটে যাচ্ছে কিনা একটু খেয়াল করো তো। 2 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হোক, কেটে গেলে তোমরা টেনশন করবে না, আমি সাথে সাথে আবার লিঙ্ক দিয়ে দেবো। কি আছে দেখো, হি সেড দ্যাট হি ওয়াজ বিজি, তাহলে সে বলল সে ব্যস্ত আছে, ব্যস্ত ছিল। তাহলে এখানে আমাদের যে পরিবর্তনটা দেখবো, অবজেক্ট অর্থাৎ এই সাবজেক্টের এটার সাথে এটা রিলেটেড, কিন্তু এই সেন্টেন্সটা পড়ার পর এটার সাথে মেলাবা, মিলিয়ে তারপর কিন্তু অংশ তোমাকে চেঞ্জ করতে হবে। তো এই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের বিশেষ রিভিশন। এবার আসো আমাদের ইন্টারোগেটিভে আসি। ইন্টারোগেটিভ, আমরা দুই ধরনের ইন্টারোগেটিভ দেখেছি, তাই না? একটা ইয়েস নো কোশ্চেন দেখেছি, একটা ডাবলস কোশ্চেন দেখেছি, দুটো লিখি আমি। হ্যাঁ, যেমন হি আস্কড, সরি এখানে টোল্ড থাকবে, হি টোল্ড মি, কমা কমা দিলাম, যেমন ডিড ইউ গো টু স্কুল। লাইন কেটে যাচ্ছে। আচ্ছা কেটে দাও, সবাই কেটে দাও, আমি লিঙ্ক দিচ্ছি, কেটে দাও, সবাই কেটে দাও, সবাই